জানেন যে 10 তারিখে শুক্রবার শাহবাগে একটি ঘটনা ঘটেছে, সেখানে কিছু ব্যক্তির উপরে হামলার ঘটনা ঘটেছে এবং যারা আসলে আমি এটা কোট করছি এখানে আজাদি আন্দোলন নামধারী একটি গোষ্ঠীর হাতে বেশ কয়েকজন ব্যক্তি এবং মারধর এবং নারীরা হেনস্থার শিকার হয়েছেন। তো এই যে আজাদি আন্দোলন, আমরা একটু আগে বলছিলাম যে তৌহিদি জনতা, আজাদি আন্দোলন, এরা কারা, এদেরকে আমরা কী করে আইডেন্টিফাই করবো এবং কেন আসলে এই ধরনের হেনস্থা বাড়ছে? আমরা দেখেছি অনেককে মেরে ফেলা হয়েছে। সে আগের সেই ভয়ানক উদাহরণটি আজকে মনিরাও বলল যে লাশ তুলে পুড়ে ফেলা, এটা ভয়ানক একটা দৃষ্টান্ত। নারীদের হেনস্থার ব্যাপারটাও আছে, আপনি জানেন যে ধূমপান করার জন্য তাদেরকে হেনস্থা করা হয়েছিল, দুজন নারীকে। আমি তো আপনার মন্তব্য শুনতে চাই, বিশেষ করে শাহবাগের ঘটনাটি নিয়ে। হ্যাঁ, এবং শাহবাগে যারা মানে ধরেন শাহবাগ তো একটা সবসময়ই একটা মানুষের একটা বিচরণ কেন্দ্র, এখানে সবাই আসে, কথা বলে, দেখা হয়। আমি নিজেও প্রায় প্রতিদিনই ওই পর্যন্তই হেঁটে আসি। তো ওই জায়গাটাতে আপনি প্রচুর টং চায়ের দোকান আছে, ওই যে মানে গাড়ির মতো চায়ের দোকান, এবং ওই চায়ের দোকানগুলোতে অনেক ছেলেমেয়েরা ওখানে আড্ডা দেয়। এবং এটা আমার মনে হয় আমার বাংলাদেশের বেশিরভাগ, বিশেষ করে ঢাকা শহরে মাঠ পার্ক সব দখল হয়ে গেছে এবং সেখানে কেউ কোথাও বসার জায়গা নাই, কোনো একটা জনপরিসর নাই। সেখানে কম বয়সী মানুষ কিংবা আমাদের মতো বয়সী মানুষ কোথায় গিয়ে তারা কথা বলবে, কোথায় গিয়ে তারা দেখা করবে? কারণ আপনি তো বুঝতেই পারছেন যে কোনো একটা কফি শপে গেলে তো এটার একটা খরচ আছে। তাহলে যদি নিম্ন আয়ের মানুষ কিংবা সাধারণ ছাত্ররা এইসব জায়গাতেই তো কথা বলবে। তো সেরকমই একটা একদল বন্ধু এক জায়গায় চা খাচ্ছিল এবং তারা ওয়েট করছিল অন্যদের জন্য, এবং সেখানে মাইক্রোফোন নিয়ে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে নানান বাজে কথা বলা, স্লোগান দিতে বাজে স্লোগান দিতে তারা সেখানে ওরা, এবং ওদেরকেই টার্গেট করে এসেছে। এটা ওদের পক্ষে মানে আমরা ওদের বিবৃতিটা পড়ে যেটা বোঝা গেল যে ওরা বুঝতেই পারেনি যেটা কি করে হতে পারে। মানে ওরা তো ওখানে চাই খাচ্ছিল, এবং এই যে এক ধরনের নাগরিক হিসেবে আমি কিন্তু খুবই অনিরাপদ বোধ করছি। ধরেন শুক্রবারের ঘটনা, তো বুধবারে ওই শাহবাগের মোড় থেকে আমার হাত থেকে টান দিয়ে ফোন নিয়ে গেল। সো মানে এবং সাথে সাথে আমি এসে শাহবাগ থানায় উপস্থিত হলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যা হওয়ার, ওনারা আমাকে বলে দিল এটা পাবেন না ম্যাডাম। আমি বললাম আপনারা এখনো গেলে ওকে ধরতে পারবেন, মানে কোনো হেলদোল নাই। কিন্তু তো মানে প্রশ্নটা হচ্ছে ওই এলাকাটাতেও কিন্তু একটা চিন্তাই ইত্যাদি কিন্তু অনেক বেড়েছে, এবং এই জায়গাগুলো আমাদের ওই আবার ফিরে কিন্তু সরকারের কাছেই আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই আসছে। তাদের তো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার ছিল। আমি যেটা শুরুতেও বলেছি, ওই সময় যখন ওদের উপর আক্রমণটা হচ্ছে, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন, খুবই ভয়াবহ আক্রমণ, এবং মেয়েদেরকে আলাদা আলাদা করে নিয়ে, মানে যেহেতু ওরা সবাই একসাথে ছিল, ওদেরকে বিচ্ছিন্ন করে আলাদা করে নিয়ে পিটিয়েছে। এবং এই যে মানে মেয়েদেরকে যখন এই ধরনের একটা গ্রুপ এসে মারতে থাকে, আপনারা জানেন যে এখানে একটা বিরাট অংশের একটা অন্য ধরনের নিপীড়ন হয়। তাহলে এই যে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার রিক্সা করে, আমার বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষ করে আমি রিক্সা করে কোথাও যাওয়ার নিরাপত্তা নাই। আমি এক চা খেতে বসেছি, আমার একজন কলিগ তার ছাত্রদের বা বন্ধুদেরকে নিয়ে ট্যাগিং করা হয়ে যাবে, এভাবে যে ট্যাগিং করা হয়েছে শাহবাগে, সাথে সাথে তাদেরকে একটা বলা হবে এই সন্দেহ ওই সন্দেহ। আমার কথা হচ্ছে যে এটা তো মানে একজন নাগরিকের তার যে নাগরিক অধিকার, তার যা পরিচয় থাকুক না কেন, সেই নাগরিক অধিকার তো তাকে আপনাকে দিতে হবে। এমনকি দীপুচন্দ্র শীলকে পিটিয়ে মানে জীবন্ত অবস্থায় তাকে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই যে ভয়াবহতা, আমরা কি সেই ভয়াবহতা দেখতে চাই? আমরা তো দেখতে চাই না। আমরা তো আশা করেছি যে নতুন সরকার এই জিনিসগুলোকে শক্ত হাতে দমন করবে, কারণ শক্ত হাতে দমন করতেই হবে। আমি যে কথাটা একটু আগে বললাম যে আসলে একটু শেষ করে দেই, সেটা হচ্ছে যে যেহেতু আগের গুলোর কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি, যেহেতু আগের গুলোর কেউ শাস্তি পায়নি, তার ফলে এখনকার গুলো যদি শাস্তি না পায়, এটাকে আপনি থামাতে পারবেন না। এখন আসলে শাস্তি দেওয়াটা আমার মনে হয় না কঠিন কিছু, চাইলেই। বিশেষ করে এই যে আমরা যেটা বললাম, কুষ্টিয়ার যে ঘটনাটি বললাম, সেখানে চিহ্নিত করা যায় এবং বেশ 7-8টি আইডি থেকেই কিন্তু শেয়ার করা হয়েছিল তার যে বক্তব্যটা ছিল। আমাদের কথা হচ্ছে তার বক্তব্যে কোনো আপত্তি থাকলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে, সেটার জন্য তো আইন আছে, প্রচলিত আইন আছে। মানুষ কেন নিজেদের হাতে আইন উঠে নিচ্ছে? আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এসপিদের রাজনৈতিক পরিচয় নিয়ে একটি রিপোর্ট হয়েছে, এবং সেখানে আমরা দেখছি যে অনেকের বিরুদ্ধে, ধরনের 64 জেলার এসপিদের বিরুদ্ধে বিএনপিপন্থী 16 জন, জামাতপন্থী 32 জন এবং আওয়ামী ও মধ্যমপন্থী হিসেবে 8 জন করে কর্মরত ছিলেন।
সো এই যে এটা তো কম না, মানে এতজন একজন দুজনের ব্যাপার হলে সেটা হতো, এতজন এসপি তাদের সাথে ডিরেক্ট কানেকশন ছিল, বিভিন্ন সময় তারা সুবিধাভোগী ছিল, আওয়ামী লীগের সুবিধা তারা পেয়েছে, জামাতপন্থী 32 জন এখানে আছেন। তাদের আপনি কি মনে করেন যে কিভাবে আসলে সেক্ষেত্রে কি করা উচিত সরকারের? সরকারের তো এতগুলো এসপিকে এখন বরখাস্ত করে নতুন এসপি ওখানে নিয়ে আসেন যারা কিনা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেটা সম্ভব কিনা সরকারের পক্ষে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ আর আমরা মনে করি ধরেন শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেই মুহূর্তে যেই দল ক্ষমতায় আসে সেই মুহূর্তে সেই দলের লোকজনকে রিক্রুট করা শুরু হয়, এবং তখন মূল মানে পরিচয়টাই হয়ে দাঁড়ায় যে আপনি কোন দল করেছেন, কোন দল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, সেটাই আপনার মানে শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্যতা হয়ে দাঁড়ায়। এখন সেটা যদি প্রশাসনেও আসে, বিশেষ করে পুলিশ প্রশাসনে, সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে অন্য দলের, বিরোধী দলের রাজনীতিকদের জন্য, যেটা আমরা কেউ দেখতে চাই না আবার ফেরত আসা। এখন ধরেন আমরা বহুবার নাগরিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছেও অনেকবার বলেছি যে জুলাই হয়ে যাওয়ার পরে আমাদের সবচেয়ে বেশি জরুরি ছিল এই যে হত্যাকাণ্ডগুলো হলো, এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ হলো, সেই জায়গাটাতে একটা ট্রুথ কমিশন করা, যাতে করে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়, আর যারা জড়িত নন তাদেরকে যেন এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আনা যায়। কারণ আপনি একটা রাজনৈতিক মত প্রকাশের জন্য বা মত থাকার জন্য কাউকে তো আপনি পারসিকিউট করতে পারেন না, এবং সেই জায়গাটা রাখতে হলে একমাত্র আপনার ওই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়েই তো যেতে হবে। ট্রানজিশনাল জাস্টিস তো খুব সোজা জিনিস না, কিন্তু এটা প্রক্রিয়াটা শুরু যদি হয় তাহলে থিংস ক্যান লুক বেটার। কিন্তু হ্যাঁ, সেটাই আসলে আমরা ওই কথাটা বারবার শুনছি যে যাদের জন্য এই আয়োজনটা হবে তারা আসলে কতটুকু আগ্রহী এবং তাদের মধ্যে অনুশোচনাটা আছে কিনা। আমার মনে হয় সরকারেরও একটুখানি উদ্যোগ নিলে যদি তাদেরকে আহ্বান জানানো হয় যে আমরা আবার নতুন করে শুরু করি, এবং আপনারা যারা কিনা আগ্রহী তারা এসে আসলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে কমিশনে এসে যদি তাদের দোষ স্বীকার করে করতে চায় তারা করতে পারে। এটা আমার মনে হয় সরকার থেকে উদ্যোগটা নেওয়া যেতেই পারে। আপনি কি বলেন? উদ্যোগ নেওয়া উচিত, জরুরি, কিন্তু সেটা কতদূর সফলতা বিফলতা পরের কথা। আমার কাছে মনে হয় যে তা না হলে দেশে এই যে ডিপ সিটেড একটা, আমার কাছে খুব মানে একটা হেট্রেড এবং একটা পলিটিক্স অফ ভেঞ্জেন্স, একটা হিংসার রাজনীতি, এটা কিন্তু আপনি শেষ করতে পারবেন না। শেষ করতে হবে।